আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবেই তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন? বিএনপির জন্য দ্বৈত নাগরিকত্বের জেরে নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কত বড় উদ্বেগের কারণ হয়েছে যে রীতিমতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ে কর্মসূচি পালন করেছে। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি ছিল না, বিএনপিকে কিন্তু সেই জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত তার মানে মূল দল অথবা এর কোনো অঙ্গ সংগঠনকে এরকম ঘেরাও বা মানে কোনো প্রতিবাদ মিছিল মানে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বা দিতে এর মধ্যে কিন্তু দেখা যায় নাই। তার মানে বিএনপি কতটা গুরুতর বলে মনে করছে তাদের সামনের হুমকিটা দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যা চলছে, মানে একের পর এক মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার যে হুমকি চলছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে আজ। এবং তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বলছে যে এটাতে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতে ইসলামী অনিয়ম করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, এ ধরনের দাবিগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশন মানে ভবন ঘেরাও করেছে সেটা বলেছে। কিন্তু এমন দিনে তারা এই ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে যেদিন কিনা নির্বাচন কমিশনের ভেতরে এই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যত মনোনয়ন ঝুলে আছে সেগুলোর কি মানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হবে কোন কোন দিকে, মানে এরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটা যেদিন নির্ধারণের শুনানি চলছে ভেতরে, তখন ছাত্রদল বিপুল মানে তাদের জনশক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক রকমের একটা মহড়া দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিপক্ষে যদি যায় তাদের শুনানির ফলাফল, তাহলে তারা রাজপথে ছাড়বে না বা রাজপথে তারা কি করে দেখাতে পারে। দেখেন, ছাত্রদল সভাপতি রাকিব তিনি তারেক রহমান আসবার পর থেকেই তারেক রহমানের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে প্রায় সকল কর্মসূচিতে আছেন, তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই যে ছাত্রদলকে এই মহড়ার দায়িত্ব বিএনপি এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। কারণ না হলে পোস্টাল ব্যালটে কি অনিয়ম হচ্ছে তা নিয়ে বিএনপি কর্মসূচি পালন না করে ছাত্রদল কেন যাবে নির্বাচন কমিশনে বলুন? বিএনপি এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যে তারা ভীষণভাবে চিন্তিত দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে। নজরুল ইসলাম খান এর আগে নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করা একদম নির্বাচন কমিশনের উচিত হবে না। কারণ 15 বছর ধরে এই মানে যে যে শাসন চলছিল, বিএনপির নেতাকর্মীরা অত্যাচার মামলা নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারা সে সময় নাগরিকত্বও গ্রহণ করেছেন। কাজেই নির্বাচন কমিশন যাতে জটিলতা সৃষ্টি না করে। তার মানে বিএনপি অস্বীকার করছে না যে তাদের প্রার্থীদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করছে আলোচনার মাধ্যমে যে তারা যাতে জটিলতা সৃষ্টি না করে, আর বাইরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কাজ করাচ্ছে ছাত্রদলকে দিয়ে যাতে সেই ভয় বা সেই চাপও অনুভব করে নির্বাচন কমিশন ভেতরে। কিন্তু
জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বারবার বলছেন যে দ্বৈত নাগরিকদের তারা কিছুতেই নির্বাচন করতে দেবেন না, এবং বারবার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমানের দিকে। কারণ খুব স্বাভাবিক, তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন যে যেদিন তারেক রহমান ফিরবেন, তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেদিন তিনি ফিরতে চাইবেন তার একদিন দুদিনের মধ্যেই তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবেন, এবং সেটাই দেওয়া হয়েছে। এবং সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। এরপর তিনি এসে জাতীয় পরিচয়পত্র করেছেন, ভোটার তালিকায় নাম উঠিয়েছেন। কিন্তু 2015 সালে একটা ব্রিটিশ ডকুমেন্টে, ব্রিটিশ সরকারের একটা ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদা রহমান মিলে একটা কোম্পানি খুলেছেন যুক্তরাজ্যে, এবং সেই কোম্পানির ডকুমেন্টে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। এই আলাপগুলো যখন আওয়ামী লীগ আমলে সংসদে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উঠিয়েছিলেন যে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে এবং তিনি আসলে এখন যুক্তরাজ্যের নাগরিক, তখন কিন্তু 2018-তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ব্রিটেনের কাছে, এবং সেভাবেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার পাসপোর্টটি জমা হয়েছে বাংলাদেশ মিশনে। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা কি? এই প্রশ্ন এখন ব্যাপক প্রভাবশালী ব্যক্তি, জনমত গঠনে যিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব রাখেন, সেই পিনাকি ভট্টাচার্য তুলছেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটা কই, সেই পাসপোর্টের খবরটা কেন তিনি দিয়ে তারপর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার মানে বিএনপি জানে যে এখন মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে বটে, কিন্তু তারেক রহমান পর্যন্ত এই হুমকির মধ্যে আছেন, কারণ তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, এবার যখন নির্বাচন কমিশন শুনানি করছে তখন বারবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রার্থীরা আবেদনপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় বলে দিচ্ছেন যে তারা তাদের অপর নাগরিকত্ব ত্যাগ করে এসেছেন, এবং সেই মুখের কথায় একরকমের বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশন। কিন্তু যখন অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু প্রার্থীকে রীতিমতো প্রমাণ হাজির করতে হচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টির, তারা পরিষ্কারভাবে বলেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক কাউকে তারা কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেবে না, কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন সেই প্রমাণ যেমন এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা খুব শিগগিরই মুখ খুলে তার নাম উল্লেখ করে চাইবে, এমন আশঙ্কা বিএনপির আছে বলেই তারাও রাজপথে নেমে পড়েছে। ঠিক তেমনিভাবে তারেক রহমানকে নির্বাচিত হয়ে আসার পরেও কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই প্রমাণপত্র দাখিলের জন্যে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? শুনে আসি জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক উপদেষ্টাও বটে, তিনি কি বলছেন। তিনি বলছেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে প্রার্থিতা বৈধ করার কোন চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে। যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান
তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। এই অবস্থায় ছাত্রদলের একটা মুখ্য অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে ঘন ঘন একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিরা কোনো প্রয়োজন ছাড়াই যাওয়া আসা করছেন। বিএনপি যে খুব ঘন ঘন যাওয়া আসা করছে সেটাও কিন্তু সত্যি। নজরুল ইসলাম খান ঘুরে এসেছেন দুদিন আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যাবেন নির্বাচন কমিশনে, সংবাদ মাধ্যমে সে খবর আছে। আর জামায়াতে ইসলামীর আমির তার নেতৃবৃন্দকে নিয়ে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দেখেন, নির্বাচনে এই যে দ্বৈত নাগরিকত্বের কারণে একটা সংখ্যক মানে কিছু সংখ্যক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামীর জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামায়াতে ইসলামীর প্রায় 1 ডজন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের নির্বাচনী জোট হবে জেনে তারা কোনো মনোনয়নপত্রই দাখিল করে নাই। কাজেই তাদের প্রায় 12টি আসনে যখন এই সংকট, প্রার্থীর সংকট আছে, হিসাবে মানে নির্বাচনী ভোটের জয় পরাজয়ের হিসাব মেলাতে গিয়ে তারা নিশ্চিতভাবেই বিএনপিকে এই দ্বৈত নাগরিকত্বের ফাঁদে ফেলে কিছু মনোনয়ন হারাতে বাধ্য করতে চাইবে। এবং জামায়াতে ইসলামী এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও নিশ্চয়ই সেখানেও বলে আসবেন যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও বিএনপি প্রার্থীদেরকে যদি নির্বাচনে এই সুযোগ দেওয়া হয় সেটা তাদের লেভেল প্লেইং ফিল্ড যেমন নষ্ট করবে, তেমনি তারা প্রয়োজনে রাজপথে নেমে সেই নির্বাচনকে একরকমের বিলম্বিত করে ফেলতে পারেন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তার সেই বক্তব্যে তাই কিন্তু নয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট করে বলেছেন কোনো অনিয়ম তারা সহ্য করবেন না। প্রয়োজনে একটা ভালো নির্বাচন করার জন্যে নির্বাচন কয়েক মাস পিছিয়েও দেওয়া যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন কথা বলছেন, বুঝতে বাকি থাকে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সকলেরই এটাই মূল কথা, মোদ্দা কথা, মূল সিদ্ধান্ত যে প্রয়োজনে একটা ভালো নির্বাচন করবার জন্যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক। বিএনপি দেখছে এমন নানা উদ্বেগজনক দাবি উঠছে, রাজপথে নামার হুমকি আসছে, কাজে তারাও রাজপথে নামার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়নি। সেজন্যে প্রথম কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেছে ছাত্রদল। হাসনাতের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থন পাবার পর একরকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতে এনসিপি জোটের প্রার্থী হাসনাত সেখান থেকে বিজয় লাভ করে আসবেন। জামায়াতে ইসলামী এবং এনসিপি এমন বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবার জন্যেও প্রয়োজন বটে। দর্শক, গতকালকে রাজনীতিতে অনেক কিছু ঘটেছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপারগুলোতে এনসিপির একটা অবস্থান, সেই অবস্থান নতুন করে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পেছনে কি আছে কিংবা কেন এই ঘটনা ঘটলো সেটা একটা রহস্যের জাল তৈরি করতেই পারে আপনার মনে। ঘটনাটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টাকে। হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন কেন ফুলেল শুভেচ্ছা পাঠালেন, কি এমন ঘটলো, খুশি হওয়ার মতো বিএনপির কি ঘটেছে? যখন গতকালকে বিএনপি বিরোধী বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছিলাম, তখন বিএনপির খুশি হওয়ার মতো কি ঘটলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। আদতে গতকালকে বিএনপির জন্য মোটামুটি একটা খারাপ দিন যাওয়ার পরেও এই ঘটনাটার পেছনে কি থাকতে পারে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম, গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, ফুলের তোড়া পাঠিয়েছেন আনুষ্ঠানিকভাবে। তার সেক্রেটারি এই ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। গণমাধ্যমে, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এটা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। ৭১ টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফুলের
তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির এটা নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব ABM আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে কোনো দিবস ছিল না। গতকালকে আর সব দিনের মতোই একটা দিন, জানুয়ারির 17 তারিখ কোনো দিবস ছিল না, এবং মানে আমাদের জানা মতে কোনো দিবস ছিল না। প্রধান উপদেষ্টারও কোনো বিশেষ দিন ছিল না, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী এরকম কোনো দিন থাকলে মানুষ আসলে ফুলের শুভেচ্ছা পাঠায়, অভিনন্দন জানায়, এই ব্যাপারগুলো ঘটে। কিন্তু কালকে কোনো দিনই ছিল বলে গণমাধ্যমে কোনো খবর আসতে আমরা দেখিনি। তাহলে বিএনপি চেয়ারম্যান হঠাৎ করে ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন, এবং সপরিবারে স্ত্রী এবং মেয়ে সবাই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন? ব্যাপারটা কি এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ কোনো দিন ছিল যেটা আমরা জানি না কিংবা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি? সেটা জন্মদিন হতে পারে, বিবাহ বার্ষিকী হতে পারে, এরকম কোনো দিন ছিল কি? প্রশ্ন সেখানেই। গতকালকে বিএনপিকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, নাটকীয় ঘটনা ঘটেছে রাজনীতিতে। আমরা দেখেছি নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটা বেশ খারাপ তর্ক বিতর্ক হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে এনসিপি রাতে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন কমিশনকে বয়কটের এক ধরনের হুমকি দিয়েছে। আজকের মধ্যে নির্বাচন কমিশন যদি এনসিপির চাওয়া মতো কাজ না করে তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলনের কথা বলেছে। বিএনপির বিভিন্ন প্রার্থী সম্পর্কে খুবই বাজে বাজে সমালোচনা করা হয়েছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীরা দ্বৈত নাগরিক, ঋণ খেলাফি, জোর জবরদস্তি গুন্ডামি করছে নির্বাচন কমিশনে গিয়ে, এরকম কথা বলা হয়েছে। অর্থাৎ বিএনপি বিরোধী একটা ব্যাপার ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে এনসিপির সংবাদ সম্মেলন পর্যন্ত। এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই ফুল পাঠানোর ব্যাপারটা একটা রহস্যের জন্ম দিতেই পারে, এবং রহস্যের জন্ম অবশ্যই দেয়। যে এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ কি এরকম যে যত ঘটনাই গতকালকে বিএনপিকে নিয়ে হোক না কেন, কোনো না কোনো সুখবর এসেছে, এবং সেই সুখবরটা বিএনপির জন্য সুখবর এসেছে। গতকালকে এনসিপির পক্ষ থেকে যখন বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের অধীনে যেন তেন নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে পরে ভালো নির্বাচন হলে সেই পরে নির্বাচন হওয়াটাই ভালো, অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের ব্যাপার স্যাপার এনসিপির কাছ থেকে যখন আমরা শুনেছি, তখন এই ব্যাপারটা আরও বেশি প্রশ্ন তৈরি করে যে কী এমন সুখবর তৈরি হলো। আন্তর্জাতিক টানাপোড়েন রয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলো বিভিন্ন পক্ষের সঙ্গে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে মিটিং করছে। নির্বাচনে এখনও ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা যায় কিনা এরকম কারো কারো চাওয়া রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পক্ষের চাওয়া রয়েছে। জাতীয় পার্টির লাঙল কার হবে সেটা নিয়ে এক ধরনের মানে যুদ্ধ চলছে আদালতে। নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে একেবারে খুবই নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা হয়েছে, যেটার সমালোচনা সরকারের দিকেও গড়াচ্ছে। এরই মাঝে 2-3 দিন আগে তারেক রহমান যমুনায় গেলেন, যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন। তখন একটা রহস্য তৈরি হয়েছিল যে কী এমন সংকট হলো যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং করতে হলো, যদিও বলা হয়েছিল যে এটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। ওই যে পারিবারিক সৌজন্য সাক্ষাৎ বলা হলো, আবার গতকালকে পারিবারিক সৌজন্য শুভেচ্ছা পাঠানো হলো, ফুলের তোড়া পাঠানো হলো। এর পেছনে আদতে কারণটা কি? কারণটা কি এরকম যে খুশি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে, এবং সেটা বিএনপির জন্য খুশি হওয়ার মতো ঘটনা?
তাহলে সেই ঘটনাটা কি? তাহলে সেই ঘটনাটা এরকম যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পক্ষের যত চেষ্টা ছিল সেই চেষ্টাগুলো শেষ হয়ে গেছে, সেই চেষ্টাগুলো আর কাজে দিচ্ছে না, এবং বিএনপির জন্য আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসার ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন পক্ষের যে সংশয় ছিল, অনেকে মনে করেন যে শেষ মুহূর্তে নানা ধরনের মেকানিজম করে বিএনপিকে সাইড করে দেওয়ার ব্যাপারও থাকতে পারে। সেই সমস্ত ব্যাপার থেকে এক ধরনের মুক্তি কিংবা মুক্ত বাতাস এসে শরীরকে শীতল করার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা অনেকগুলো প্রশ্ন সামনে, এবং অনেকগুলো প্রশ্ন সামনে গতকালকে তখন এই শুভেচ্ছা যখন পাঠাচ্ছেন তখন দিল্লি থেকে খবর এসেছিল যে আওয়ামী লীগ দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করছে এবং 24-এর গণঅভ্যুত্থানের ব্যাপারে পেছনে কি রহস্য ছিল, কি মেটিকুলাস ডিজাইন ছিল, যে ডিজাইনের কথা বারবার বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয়, সেটা তারা জানতে চায়। তারা এখন পর্যন্ত বলতে চায় না যে তারা লজ্জিত কিংবা তারা অপরাধী, তারা সরি ফিল করছে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে তারা বলছে যে তারা জানতে চায়। তার মানে হচ্ছে যে ওখান থেকেও আওয়ামী লীগের সংবাদ সম্মেলনও একটা সিগন্যাল দিচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিংয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ওই সিগন্যালও যখন আসছে তখন বাংলাদেশে কি সুখবর তৈরি হলো যে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল এবং আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে মোটামুটি ধারণা যে দলকে নিয়ে, সেই দল এতটা আনন্দে বিহ্বল হয়ে পড়ল। দর্শক, আপনার মনে কি আসে যে ঘটনাটা কি ঘটতে পারে, নাকি খুবই সিম্পল ঘটনা, কোনো একটা উপলক্ষ, কোনো একটা দিবস ছিল গতকালকে যেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, সেই দিবসের শুভেচ্ছা বিনিময় হলো? রাজনীতিতে অনেক কিছু সম্ভব, আর রাজনীতিতে গতকালকে যা ঘটেছে আজকে সেটা একেবারে উল্টে পাল্টে যেতে পারে। এটা রাজনীতির একটা নিয়ম, এবং বাংলাদেশের রাজনীতি তো আরও বেশি চমকপ্রদ। সেখানে একটা নিশ্চিত অবস্থান কিংবা নিশ্চিত কথা বলা সম্ভব কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তারেক রহমানের সাথে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তার বৈঠক কি আলাপ হল। আজ শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার মোটামুটি বিখ্যাত হয়ে উঠেছেন বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা, ট্রেড ডিল নিয়ে আলাপ প্রসঙ্গে তার নামটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসে থাকে। এবং সেই জেমিসন গ্রিয়ার বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন, টেলি বৈঠক। আজকে আধা ঘন্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সম্ভবত বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা থেকে। এই হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন যে বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে তারেক রহমান সরকারি কোনো অবস্থানে নেই, তাই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। যাই হোক, এই বৈঠকে কি আলাপ হয়েছে এটি বলবার কারো ক্ষমতা নেই, কারণ এখানে টেলি বৈঠক, মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারেক রহমান উপস্থিত ছিলেন, আশপাশ দিয়ে তারেক রহমানের সহযোগী কেউ থাকতে পারে, যেমন হুমায়ুন কবির, তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। তিনিও অনেক কিছু বলতে পারেন, কিন্তু তিনি গণমাধ্যমে কিছু বলেন না। অনেকে আবার এই সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, ইউটিউবে কথা বলেন,
মূলধারার গণমাধ্যমের বাইরে এসে এমনভাবে কথাবার্তা বলেন যে ওই বৈঠকগুলোতে পাশের চেয়ারে বা ওই চেয়ার শেয়ার করে, চেয়ার ভাগ করে বসেছিলেন, এমনভাবে আলাপ করেন। আমি সেসব বলতে চাই না, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় যে তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূস যে আলাপগুলো করেছে, যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে ডিল করেছে, সেভাবে ডিলগুলো এগিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেছেন। কোনো দ্বিমত নেই ইউনূস সরকারের সাথে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দ্বিমত আছে। আমরা নিশ্চয়ই চাইব না উচ্চ মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা হোক। আমরা নিশ্চয়ই চাইব না উচ্চ মূল্যে আমাদের ভোক্তাদের উচ্চ মূল্য দিতে হোক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হোক। আমরা আগে গম কিনতাম রাশিয়া ইউক্রেন থেকে, আমরা আগে সয়াবিন কিনতাম ব্রাজিল থেকে কম দামে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ইউনূস সরকারের সময় এমন ট্রেড ডিল করতে হয়েছে। কিংবা আমরা বোয়িং বিমান কিনবো না, আমাদের প্রয়োজন নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জানেই না যে আমাদের বিমানের দরকার, অথচ মন্ত্রণালয় অর্ডার দিয়ে দিচ্ছে 25টি বিমানের। আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল বা বিমান কর্তৃপক্ষ, বিমান সরকারি যে সংস্থাটি, সেই সংস্থাটি বিমান পরিচালনা করে। তারা চাহিদা দিল না মন্ত্রণালয়কে, অথচ মন্ত্রণালয় আগেই অর্ডার দিয়ে দিল। এগুলোর সাথে যদি একমত হন তারেক রহমান, তাহলে এটা বলা যায় ইউনূসের মতো তারেক রহমানও আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে অটল থাকলেন। আরেকটি বিষয়, তারেক রহমান যদি একমত না হন তাহলে ক্ষমতার নিশ্চয়তাটাও পাওয়া যায় না। আবার ক্ষমতার যে নিশ্চয়তা খুব পাওয়াও যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব জি হুজুর করলাম আর আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে, এটিও কিন্তু ভাবাটা কতটা যুক্তিযুক্ত 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে সেটা দেখা যাবে। কারণ সামনে আরো বড় খেলোয়াড়, পেছনে আরো বড় খেলোয়াড় আছে, নেপথ্যে বড় খেলোয়াড় বলতে ছোট খেলোয়াড়ের বড় প্ল্যানে অনেক কিছু হচ্ছে। সেই জায়গায় তারেক রহমান যতই মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্মতি দিক যে ইউনূস সরকার যা করেছে আমরা তাই করব, আবার তা সম্মতি না দিলেও ক্ষমতায় আসা কঠিন। কারণ ইমিডিয়েট পাস যে সরকারটি, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। এখানে সেন্ট মার্টিনকে দিতে চাননি। সেন্ট মার্টিনকেও তারেক রহমানকে দিয়ে দেবেন, দিয়ে হলেও ক্ষমতায় আসবেন, এমন প্রশ্ন আসেন। শেখ হাসিনা সেন্ট মার্টিনকে দিতে চাননি, ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ মূল্যে নিজের দেশের ভোক্তাদের ক্ষতি করে, ভোক্তা স্বার্থ ক্ষতি করে আমদানি, ব্যাপক আমদানিও করতে যাননি, যার কারণে তাকে বিদায় নিতে হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে নির্বাসনে যেতে হয়েছে। আজকে তারেক রহমান যদি ইয়েস না করেন তাহলে ক্ষমতায় আসাটাও কিন্তু কঠিন। তারেক রহমান হয়তো এখন চাইছেন না কাউকে চটাতে, এমনকি ইউনূসের অনেক কিছু তারেক রহমানের হয়তো পছন্দ হচ্ছে না, বা বিএনপির অনেক কিছু পছন্দ হচ্ছে না, কিন্তু একদম চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন এটা করবেন, হ্যাঁ করব, যা বলেন তাই করব, দেশের স্বার্থ বিকিয়ে দেব, তাও আমার ক্ষমতা চাই। তারেক রহমান হয়তো এখন এই পলিসিতে এগুচ্ছেন। তবে এই পলিসিতেই যদি আগান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা না বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে উন্নত দেশগুলোর কথা বাদ, উন্নত অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পেতে দিয়ে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউ আজ করতে চায় না, কিন্তু এই যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস যে কান্ট্রিগুলো আছে, এগুলো বহু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশও কি সেদিকেই যাচ্ছে? সেদিকে যাচ্ছে কিনা, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময় তারেক রহমান ক্ষমতায় আসছে কিনা, সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। এবং তারেক রহমান মার্কিন স্বার্থে তাল দিয়ে গেলেন, এটা বলেই শেষ করতে চাই এই আলাপটা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।